নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ফ্রেট করিডোরের জমি জরিপে বাধা সিঙ্গুরে। অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্ব মাতিয়ে ব্যান্ডেলের বাড়িতে অভিজিৎ। এখন আসছি বিস্তারিত খবরে। 2010 সালে প্রস্তাবিত ফ্রেট করিডোরে জমি জরিপে বাধা সিঙ্গুরে। এই নিয়ে তিনবার রেল আধিকারিকদের ফিরে যেতে হলো। ফ্রেট করিডোরে জমি মাপতে বাধা সিঙ্গুরে। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত বাণিজ্যিক পণ্য পরিবহন করার জন্য 2010 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ডানকুনিতে ঘোষণা করেছিলেন ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি হবে। সেই জমিরই মাপ করতে এদিন দুপুরে হাওড়া বর্ধমান কর্ড লাইন শাখায় বলরামবাটি স্টেশনে এসেছিলেন রেলকর্মীরা। স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। বাসস্থান ও জীবিকা নির্বাহ রক্ষা কমিটি নামে গ্রামবাসীরা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের ব্যানারেই এদিন রেলকর্মীদের বাধা দেওয়া হয়। অভিযোগ, রেল দপ্তর যে জমি অধিগ্রহণ করেছে তার কোনো প্যাকেজ ও পুনর্বাসন কিছুই দিচ্ছে না। বহুবার জেলাশাসক থেকে রেল দপ্তরের সাথে আলোচনা করেও কোনো ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সমস্যা হচ্ছে আমাদের যে অ্যাকুইজিশন চলছে ফ্রেট করিডোরের জন্য 2005 সাল থেকে 2012 সাল থেকে আরম্ভ হয়েছে। বিগত 5 বছর ধরে বহু মিটিং মিছিল হয়েছে, অনেকবার ডিএমের সাথে মিটিং হয়েছে, আমরা বহুবার দপ্তরে গেছি, তার কোনো সলিউশন হয়নি। আজকে আবার লোক পাঠিয়েছে মাপচোকের জন্য উইদাউট ইন্টিমেশনে, যে আমাদের এখানে মাপচোক হবে, বাড়িঘরদের মাপচোক হবে, কোনো ইন্টিমেশন আমাদের কাছে নেই। তার মাঝে হিয়ারিং হলো, হিয়ারিংয়ের পর রেজাল্ট বার করা হলো, জায়গা নেওয়া হবে হুগলি ডিস্ট্রিক্টে, কিন্তু খবর বেরোচ্ছে বর্ধমান এডিশনে। এটা কী ধরনের জালিয়াতি? এর অভব্যতা আমাদের কাছে ভাষা নেই। এটা কী ধরনের জালিয়াতি? আমরা বলছি আমাদের স্ট্রাকচার রেট দেওয়া হোক, ল্যান্ডের রেট দেওয়া হোক, প্যাকেজ দেওয়া হোক, তারপর জমিদাতার জন্য কী রয়েছে, মানে টোটাল প্যাকেজ, ভাড়াটিয়ার জন্য কী রয়েছে, আজ পর্যন্ত তারা কোনো প্যাকেজ দিতে পারেনি। অথচ বারে শুধু মাপযোগ করে যাচ্ছে। এটা কী ধরনের অপব্যতা? মাপযোগটা কখন হবে? আগে আমাদের জানানো হোক যে আমাদের জন্য কী প্যাকেজ রয়েছে, তারপর তো মাপযোগ হবে। আগেই ওনারা সব লোক পাঠাচ্ছেন, রাজ্য থেকে আসছে, রেল থেকে আসছে, মানে লুকিয়ে চুপিয়ে মাপযোগ করে চলে যাচ্ছে, মানে নিজেদের কাজগুলো গুছিয়ে রেখে চেক ডেকে যা খুশি পেমেন্ট দিয়ে দেবো। এটা কী ধরনের? এটা কি কোনো অ্যাকুইজিশন? টোটাল ফ্রড অ্যাকুইজিশন হচ্ছে। এর আগেও 2013 সালের 3রা এপ্রিল ও 2013 সালেরই 25শে নভেম্বর রেল দপ্তর ও জেলা পূর্ত দপ্তর জমি মাপতে এসে বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এখন না আমরা কাজটা করি, তারপরে সব হয় হবে না হবে না, দুটো মধ্যে একটা হবে, তাই তো? এটা জমি তো সরকার প্রয়োজন পড়েছে, সেখানে দাঁড়িয়ে আমাকে ওনারা যেটা বললেন আমি সেটা রিলে করে দিয়েছি। আমি অথরিটি নেই ডিস্ট্রিক্টে, সুতরাং এই প্রসঙ্গে আমি এখন আপনাদের মিডিয়াকে কিছু বলতে আপনারা মাপতে পারলেন না, শেষ পর্যন্ত হবে কিনা আমি কি করে বলছি। দাদা ওনার নাম্বারটা দিন, কার নাম্বার? আপনার বৈধ যে পাঠিয়েছে। এখন প্রশ্নচিহ্নে পড়েছে একসময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেই ফ্রেট করিডোরই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উল্টোরথের পুণ্যলগ্নে শহরের বেশ কয়েকটি ঐতিহ্যপূর্ণ শারদোৎসবের সূচনা হলো। তারই ছবি হুগলি আজকের ক্যামেরায়। হারিয়ে যেতে বসা মাটির প্রদীপই এবারের আকর্ষণ হুগলির ওলাইচণ্ডীতলা সার্বজনীনে। 5.5 লক্ষ টাকা বাজেটের এই পুজো মণ্ডপ সম্পূর্ণ মাটির প্রদীপ দিয়ে তৈরি হবে। পুজোর পরিচালনায় স্থানীয় অজয় সংঘ। আজ উল্টো রথের দিন খুঁটি পুজো অনুষ্ঠিত হলো এই ওলাইচণ্ডীতলা সার্বজনীনে। এবারে এই পুজো 40তম বর্ষে পদার্পণ করল। সকালে আয়োজিত এই খুঁটি পুজোয় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর মৌসুমী সাহা, চঞ্চল সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে খুঁটি পুজোর শুভারম্ভ হয়। স্থানীয় মহিলারাও আদিবাসী নৃত্যে পা মেলান। আমাদের সাথে সহযোগিতা করেছে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর মাটিতে খুঁটি পুঁতে পুজোর উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, আমাদের পায়ে পায়ে 40 বছরে পদার্পণ করলাম। এই বছরে আমাদের থিম সম্পূর্ণ প্রদীপের মণ্ডপ এবং প্রদীপের প্রতিমা। আপনারা দর্শন করবেন এবং নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আমাদের সাথে সহযোগিতা প্রত্যেক বছর করে এসছেন,
এবছরও করেছেন। আমাদের যারা প্রবীণ আছে বা আজকে আমাদের ছেড়ে চলে গেছে তাদের আমরা আত্মার শান্তি কামনা করি, এবং যারা প্রবীণ রয়েছেন এখনও তাদের সহযোগিতায় আমরা এই 40 বছরে পদার্পণ করেছি, নাইলে আমরা এই 40 বছরে পদার্পণ করতে পারতাম না। আমাদের এবছরের বাজেট প্রায় 5.5 লাখ টাকা। কি করছেন? আমরা সম্পূর্ণ প্রদীপের প্যান্ডেল আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলব, কাশীপালের প্রতিমা এবং আমাদের কৌশিক মাঝির প্যান্ডেল। তাদের এই সুন্দর প্রচেষ্টায় এই সুন্দর পুজোটাকে আমরা আরও বড় মাত্রায় নিয়ে যেতে চাই, তার সহযোগিতা আপনারা করবেন আগামী দিনে, আমরা এই আশা রাখি। এদিকে আজ উল্টো রথের দিন খুঁটি পুজো অনুষ্ঠিত হলো চুঁচুড়া 3 নম্বর গেট সার্বজনীনে। 50 বর্ষের এই পুজোর থিম কৈলাসে উল্লাস, শিবের সৃষ্টির উপরেই এই থিমের ভাবনা। আজকের খুঁটি পুজোয় উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, সঞ্জীব মিত্র, ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দলের সদস্য অভিজিৎ সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে খুঁটি পুজো। এরপর উপস্থিত অতিথিরা খুঁটি পুঁতে পুজোর সূচনা করেন। জয়ন্তী বর্ষ 3 নম্বর গেট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এবারে আমাদের থিম কৈলাসে উল্লাস। এই 50 বছরে পদার্পণ করেছি আমরা। এই শুধু পুজো নয়, এই পুজোকে সামনে রেখে বহু সামাজিক অনুষ্ঠানও করে থাকি আমরা। গরিব যে সমস্ত মানুষজন আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি, গরিব ছাত্রছাত্রীদেরকে তাদের বই খাতা এবং লেখাপড়ার সরঞ্জাম এই সমস্ত কিছু আমরা দিয়ে যতটা পারি আমরা ক্লাবের পক্ষ থেকে সাহায্য করি। এদিকে ব্যান্ডেল মিলিটারি কলোনি সুব্রত সমিতির সার্বজনীন পুজো এবার 25 বছরে পদার্পণ করতে চলেছে। এখানে থিম কালী কৃষ্ণের নবরূপ। আজকের খুঁটি পুজোয় উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় কাউন্সিলর সুনীল মালাকার, হুগলি চুঁচুড়া পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা কমল দাস সহ অন্যান্যরা। এবারে এখানকার পুজোর বাজেট 5 লক্ষ টাকা। আমরা এই বছর 25 বছরে পূর্ণ করছি। আমার ছবি উঠছে, এর জন্য আমরা এখন থেকেই আনন্দ আয়োজনে মেতে উঠেছি। পাড়ার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে আজকে আমরা এই খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজোর শুভ সূচনা করছি। আমাদের এবছরের থিম কালীকৃষ্ণের নবরূপ। আমাদের আরও প্রোগ্রাম ছিল, যেহেতু একটু প্রাকৃতিক দুর্যোগ চলছে বলে অনেক প্রোগ্রাম আমরা ক্যান্সেল করলাম। তবুও মানুষের মধ্যে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে, আমরা প্রত্যেককে সুব্রত সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং প্রত্যেকে ঠাকুর দেখবেন, ভালো করে ঠাকুর দেখবেন এই বলে। অন্যদিকে চুঁচুড়ার পেয়ারাবাগান উদয় সংঘের পুজো এবারে 62 বছরে পদার্পণ করতে চলেছে। উল্টো রথের দিন এখানেও খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা। এবারে এখানকার থিম সোনালী আঁশ, অর্থাৎ বাংলার পাট শিল্পকে সামনে রেখেই এখানকার থিম তৈরি হচ্ছে। পাট দিয়েই তৈরি হবে এখানে নাট মন্দির, আর পাট দিয়েই তৈরি হবে প্রতিমাও। সর্বজনীন দুর্গোৎসব আজ 64 বছরে পদার্পণ করল। আমরা প্রতিবারের মতন আমরা এবার মহা সমারোহে এই দুর্গাপূজা অনুষ্ঠান করব। এলাকার সমস্ত মানুষকে নিয়ে এবং আমার সঙ্গে সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমরা আগামী শারদীয়া উৎসবে আমরা মেতে উঠব। তার জন্য আমাদের ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করবেন, এটা আমার বিশ্বাস, এবং সমস্ত এলাকাবাসীর যে আমরা সহযোগিতা পাবো এ সম্বন্ধে আমরা সন্দেহাতীত। থিমটা হচ্ছে এবার আমরা সোনালী আঁশ, বাংলার যে বড় শিল্প, কৃষি শিল্প, যেটা সারা বিশ্বের সঙ্গে সমাদৃত, বিশ্বের কাছে সমাদৃত, সেই সোনালী আঁশ মানে পাটকে নিয়ে আমরা নাট মন্দির তৈরি করছি এবং মূর্তিও সেই পাটের কায়দায় আনুষঙ্গিক যে সমস্ত থাকবে, পাটেই তার অঙ্গশোভা এবং পাটকে কেন্দ্র করেই সমস্ত প্রোগ্রামটা আমরা তৈরি করতে চাই। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ঐতিহ্যমণ্ডিত শ্রীরামপুর মাহেশে উল্টো রথে উপচে পড়ল ধর্মপ্রাণ মানুষের ভিড়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরল নিজের বাড়িতে। বিভিন্ন কর্মসূচিতে সাক্ষী রইল কারবালা অঞ্চলের মানুষ।
এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল কারবালা মোড় রথযাত্রা উৎসব কমিটির রথ উৎসব। এবছরই প্রথমবার জগন্নাথ দেবের সাথে রয়েছে বলরাম ও সুভদ্রা। আজ উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার কথা জগন্নাথ দেবের। তাই রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে ছৌ নৃত্য, নাম সংকীর্তন সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পথে। মাসির বাড়ি থেকে সেই শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে আসা হয় নিজের বাড়িতে। এই উপলক্ষে এখানে কয়েকশো মানুষের জমায়েত হয়। পাশাপাশি এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত সহ অন্যান্যরা। এবারের উল্টো রথ প্রসঙ্গে রথের প্রধান পৃষ্ঠপোষক সুজয় চন্দ্র জানান, এই রথযাত্রায় আজকে এসছেন, কিন্তু এই শুভ দিনে এতদিন প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থাকার পর আজকে উনি নিজের গৃহে ফিরে আসছেন। আমরা কারবালা মোড়ের বাসিন্দা হিসেবে খুবই আনন্দিত। আজকে এই আনন্দের দিনে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে এবং আজকে এই রথযাত্রার সকল মানুষকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ইন্দ্রজিৎ যার অধিপ্রেরণা মানুষের ভিড়, প্রভু জগন্নাথ দেবের কৃপায় এই অনুষ্ঠান সফল হয়ে উঠেছে। কি কি হচ্ছে আজকের এই অনুষ্ঠানে রয়েছে পুরুলিয়ার ছৌ নাচ, আছে মানুষের সমাগম এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। উল্টো রথের পূর্ণলগ্নে বৈদ্যবাটির জোড়া অশ্বত্থতলায় অনুষ্ঠিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার হুগলির বৈদ্যবাটি পৌরসভা এলাকার জোড়া অশ্বত্থতলায় আয়োজন করা হয়েছিল উল্টো রথযাত্রা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছোটদের নৃত্য পরিবেশন, বাউল সঙ্গীত পরিবেশন ছাড়াও ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে আধুনিক সঙ্গীতানুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান অরিন্দম গুই ও বৈদ্যবাটি পুরসভার উপপুরপ্রধান ব্রহ্মদাস বিশ্বাস। এছাড়াও এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। মনোজ্ঞ এই সঙ্গীতানুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এখানে আমাদের জড়াশতলায় উল্টো রথ উপলক্ষে একটা প্রোগ্রাম করা হচ্ছে। সেখানে নাচ, গান, স্তুতি নাটক সবই আছে। তার সাথে হচ্ছে একটা বাউল পরিবেশন করা হবে। এরা হচ্ছে আমার একটা টিউটোরিয়াল হোম আছে, তার নাম হচ্ছে লার্নিং ট্রি। তারা হচ্ছে সেখানকার ছোট্ট ছোট্ট স্টুডেন্ট। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। হাজারো প্রতিবন্ধকতা, দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি তরুণ ফুটবলারের দু চোখের রঙিন স্বপ্নকে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। সকাল থেকেই ব্যান্ডেল কেওটা হেমন্ত বসু কলোনিতে উৎসবের আবহ। এই এলাকার বাসিন্দা, পেশায় ভ্যান চালক হরেন সরকারের বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। হরেন বাবুর স্ত্রী অলকা সরকারও আজ অন্যান্য দিনের মতো বিড়ি বাঁধার কাছ থেকে অনেকটাই বিরত থেকেছেন, আর থাকবেনই না কেন। আজ যে দীর্ঘ 7 মাস বাদে ঘরের ছেলে ঘরে ফিরেছে। তবে এখন ও শুধুই সরকার পরিবারের ছেলে নয়, ও যে এখন সমগ্র দেশের ছেলে, ভারতবর্ষের গর্ব। বছর 17-র অভিজিৎ সরকার এবছর প্রথম ভারতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য সেরা মিডফিল্ডার। 2011 সাল থেকেই এই টুর্নামেন্টের জন্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন দেশব্যাপী ফুটবলার খোঁজা শুরু করে। 2013 সালে তৎকালীন দেওয়ানন্দপুর শিক্ষানিকেতনের 8ম শ্রেণীর ছাত্র অভিজিৎ আইএফের দৃষ্টি আকর্ষণ করে। ছোটবেলা থেকেই ব্যান্ডেল বাণীচক্র ক্লাবে ফুটবল খেলত অভিজিৎ। প্রতিভা থাকলেও অর্থনৈতিক দোলাচলে পড়াশোনার পাশাপাশি ফুটবল জীবন কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে অভিজিৎ, তখন এটাই ছিল সরকার পরিবারের একমাত্র দুশ্চিন্তার কারণ। কিন্তু আইএফের নজরে আসায় সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে এই পরিবারের। আশাহত করেনি অভিজিৎ। অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে সে। ইতিমধ্যে দলের হয়ে সাড়াও ফেলেছে সে। বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ গত 19 মে ফুটবল ইতিহাসে প্রথমবারের জন্য ভারত ইতালিকে হারিয়ে দেয়।
2-0 সেই ম্যাচের প্রথম গোল করে সেরার শিরোপা অর্জন করে অভিজিৎ। আগামী 3রা অক্টোবর দিল্লির মাঠে ভারতের প্রথম অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মাঝে আইএফএর ক্যাম্প থেকে ছুটি মিলেছে অভিজিতের। রবিবার ব্যান্ডেল কেওটা হেমন্ত বসু কলোনির বাড়িতে ফিরেছে অভিজিৎ। সকাল থেকে তাই অভিজিৎকে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অভিজিতের বক্তব্য, ফুটবল দুনিয়া জানুক ভারতে অভি নামে একজন ফুটবলার আছে। আপাতত বিশ্বকাপকে পাখির চোখ করে সেই লক্ষ্যেই পৌঁছতে চায় সে। আমি প্র্যাকটিস করতাম মাইজগর ক্লাবে, অশোকদার কাছে ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি প্র্যাকটিস করে। তো তারপর এদিক টুর্নামেন্ট খেলতাম আমি ছোটোবেলায়। তো বেঙ্গল ট্রায়াল ছিল, তো অশোকদা আমাকে একদিন বলেছিল যে তোর বেঙ্গল ট্রায়াল আছে অভি, তো চলে যাতে। তো আমি এদিনকে বেঙ্গল ট্রায়ালে গেছি। তো বেঙ্গলের সিলেকশন হওয়ার পর আমাদের খেলা ছিল বেঙ্গল ফেস্টিভ্যাল হচ্ছে কল্যাণীতে। তো ওখানে ভালো দিন খেললাম। তো তারপর এখানে আমাদের আইএফএফের স্টাফ কিছু ছিল সিলেকশন করার জন্য, সিলেক্টরও ছিল এখানে। তো সেখান থেকে আমি চান্স পেলাম। তো 2013 সালে আমি গেলাম গোয়াতে ইন্ডিয়া টিমে। তো তখন থেকে 5 বছর ধরে আমি ইন্ডিয়া টিমে আছি, মানে ফার্স্ট আমাদের একাডেমি ছিল গোয়াতে। আমি খুব খুশি যে আমি এরকম অবস্থায় আছি যে আমি আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলবো, যেটা আমাদের ইন্ডিয়াতে অনেক বড় বড় প্লেয়ার চান্স পায়নি। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, মানে অনেক যে বড় প্লেয়ার আছে যারা চান্স পায়নি, যে সুযোগটা আমরা পেয়েছি। আর আমরা চাইবো না এই চান্সটা মানে মিস করি। সলিড খেলবো আমরা, মানে আমাদের টিমভাবে কিছু দিতে চাই আমরা, মানে ভারতকে, মানে ভারতের ফুটবল নামটাই তার উপরে ওঠে। পুরো দুনিয়া যে আমাকে চিনুক অভি বলে, মানে অভি বলে একটা প্লেয়ার আছে ইন্ডিয়াতে, বাস আমার কিছু কীর্তিতে যাতে ইন্ডিয়ার কিছু আরও বড় নাম হোক। যেমন রোনাল্ডো পর্তুগাল, যেমনি আমার অভি ইন্ডিয়া, মানে আমার নামে যাতে ইন্ডিয়া মানে কিছু ভালো, যাতে সবাই চেনে অভি বললে ইন্ডিয়া এরকম কিছু করতে চাই আমার বিশ্বাস মনের মধ্যে যেটা আমি কিছু করতে পারবো। অভিজিতের মা বলেন, আমি এরকম ছেলেকে জন্ম দিতে পেরে সত্যিই গর্বিত। আজ আমার ছেলেকে এত মানুষ দেখতে আসছে, এটা যে মায়ের কাছে একটা প্রাপ্তি তা বলে বোঝাতে পারবো না। মনের আনন্দ সবই, গর্ব যে ওরকম একটা ছেলে আমি ঠাকুর মুখ ফিরে আরো তাকা, বড় হোক, ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাক ছেলে। কষ্ট করেছি অনেক, প্রচুর কষ্ট করেছি ছেলেকে। আমি ছোট্টবেলায় ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি। ওর বাবা তখন ভ্যান চালাতো, আমি 2টো বিড়ি বাঁধতাম, এই করে চলতো। এখন যাই হোক ছেলেটা একটা জায়গায় গেছে, ভালো জায়গায় পৌঁছাক। দুজনে ঘরে দুজনে আছে, দুজনে কাজবাজ করি, এইভাবেই চলি। মানে আগের তুলনায় দুজনে এখন কাজবাজ করে, মানে দুজনে খেয়ে পড়ে একটু মানে আছি, এটাই আর কি। খুশি তো মানে লাগছেই, কি বলবো, গর্বে বুক ফেটে যাচ্ছে যে ছেলেটা, মানে ওকে দেখতে লোক আসছে, মানে এটাই আমার মানে একটা গর্ব আমার, যে আমি এইরকম জায়গায় একটা এসে আমি পৌঁছাতে পেরেছি। কষ্ট করেও নুন ভাত খেয়ে থেকেও আশেপাশে লোকে সবাই বলছে তোমার ছেলে এসছে, তোমার ছেলে এসছে, সবাই আসছে যাচ্ছে, দেখে আমারও খুশি লাগছে যে যাক আমার ছেলেটা আজকে এরকম জায়গায় আজকে যেতে পেরেছে বলে সব লোকও মানে পাচ্ছে, আনন্দ পাচ্ছে। বাবা হরেন সরকার বলেন, এতদিন আমায় কেউ চিনত না, এখন রাস্তায় বেরোলে লোকে বলে ওই যে অভিজিতের বাবা যাচ্ছে। খুব ভালো লাগে, দেশের হয়ে উজ্জ্বল করবে তো আমার খুব আনন্দ, মানে আমাদের গর্ব একটা। এর থেকে বেশি গর্ব করবো কোচকে, মানে এতদূর গিয়ে পৌঁছিয়ে নিয়ে গেছে, এটাই আমি ওকে খুব ধন্যবাদ দিতে চাই। এখন সরকার যদি ওকে একটা চাকরি দেয় তাহলে তো খুব ধন্যবাদ, মানে খুব গর্ব হবো যে একটা চাকরি পাচ্ছে প্লাস একটা খেলছে, এর থেকে আর কিছু আর চাই না। খুব আনন্দ লাগছে আমার, মানে গর্ব একটা যে ছেলে এরকম নাম করেছে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, আগে তো আমাকে ধরুন চিনতে পারতো না, এখন সবাই ডেকে ডেকে জিজ্ঞাসা করে, এর মতো আর গর্ব কিচ্ছু নেই। ছেলের কাছ থেকে আর কি চাই। এলাকাবাসীদের বক্তব্য, এই পরিবার থেকে উঠে অভিজিৎ দেশের নাম উজ্জ্বল করেছে, ও আমাদের সকলের গর্ব। তাই এখন চাই রাজ্য সরকার এই পরিবারের জন্য একটু ভাবুক। এবং তার পরিবারের যে অর্থনৈতিক দিক থেকে যে গরিব অবস্থা, তার বাবা ভ্যান চালিয়ে খায়,
মা বিধি খুব গরিব অবস্থা, অনেক কষ্টের মধ্যে থেকে আজকে ছেলেকে মানুষ করিয়েছে। আমরা চাই এখন বর্তমানে অভিজিৎ সরকার যে জায়গায় আছে, একটি দেশের হয়ে যে প্রতিনিধিত্ব করছে ফুটবলের বিশ্বকাপে, তার পরিবারের প্রতি যদি আমাদের রাজ্য সরকার যেরকম খেলাধুলো নিয়ে অনেক ক্লাবকে যেরকম বছরে 2 লাখ টাকা করে তারা অনুদান দিচ্ছে, সেরকম এই পরিবারটার পিছনে যদি তারা তাকায়, পরিবারটাকে তারা যদি একটু সাহায্য করে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার যারা আছে, নিশ্চয়ই আমরাও আনন্দিত হবে এবং তার পরিবারটাও একটু বেঁচে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ক্যারাটে প্রশিক্ষণ ও পরীক্ষা অনুষ্ঠিত হল চন্দননগর সবুজের অভিযান ক্লাব প্রাঙ্গণে। চন্দননগর সবুজের অভিযান ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ক্যারাটে প্রশিক্ষণ ও ক্যারাটে বেল্টের পরীক্ষা। এদিন চন্দননগর ও শ্রীরামপুর মহকুমার 170 জন তৃতীয় শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়, যেখানে ভদ্রেশ্বর বাবুরবাজার ইউথ স্পোর্টিং ক্লাব, ভদ্রেশ্বর জাতীয় শক্তি সংঘ এবং সবুজের অভিযান অংশগ্রহণ করে। এখানে যারা কালো বেল্ট পেল তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীদের আগামী দিনে প্রশিক্ষণ দেবেন। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটা ধাপের মানে এখানে 9টা কিউ আছে, 9টা কালার বেল্ট আছে, প্রতিটার একটা করে সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হয়। তো পরীক্ষা পাস করলে সে নতুন আবার বেল্ট প্রমোশন হয় তার। এখানে বেল্ট শুরু হচ্ছে হোয়াইট বেল্ট, ভর্তি হলে হোয়াইট বেল্ট, তারপরে হচ্ছে ইয়েলো বেল্ট, ইয়েলো স্ট্রাইপ, অরেঞ্জ, গ্রিন, পার্পেল, পার্পেল স্ট্রাইপ, ব্রাউনের 3টে স্টেজ, তারপরে হচ্ছে ব্ল্যাক বেল্ট। কতগুলো বাচ্চা আছে এখানে? আমাদের এটা তো শুধু হুগলি ডিস্ট্রিক্টের 3টে ক্লাব নিয়ে হচ্ছে, এখানে 100-র উপরে বাচ্চা আছে। টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রায় 5000 বাচ্চা আছে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুর নিগমের 31 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো। চন্দননগর পুর নিগমের 31 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। পাশাপাশি এদিন এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সকালে এই রক্তদান শিবিরে মোট 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিশেষ উল্লেখ্য, এদিন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে লাইফ সেভিং হেলমেট ও সম্মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগ, চন্দননগর পুর নিগমের মেয়র পরিষদ সদস্যরা। এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে 31 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত আগরওয়াল জানান, টানা 17 বছর ধরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এখানে। রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি 120 জন ছাত্রছাত্রীকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। আমাদের এই রক্তদান শিবির আমাদের প্রয়াত নেতা, আমাদের সকলের প্রিয় সাংসদ ছিলেন আমাদের আকবর আলী খান্দেকার। তিনি আমাদের এই রক্তদানের সূচনা করে দিয়ে গেছিলেন 2001 সালে। সেই 2001 সাল থেকে কন্টিনিউ এটা 17 বছর রক্তদান শিবির চলছে এবং তখন রত্নাদি আমাদের বিধায়ক ছিলেন এবং বর্তমানে সাংসদ। তিনিও প্রত্যেক কটা কর্মসূচিতে আমাদের আসেন, আজকেও এসছেন। এই আমাদের রক্তদান শিবির প্রত্যেক বছর করি আমরা। সেভ লাইফ সেভ ড্রাইভ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা, তার ইয়েতে আমরা সমস্ত কর্মীদের আমরা হেলমেটও দিচ্ছি। রক্তদাতা তো পাচ্ছেনই, এমনি যারা সাধারণ মানুষকেও আমরা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ফ্রেট করিডোরের জমি জরিপে বাধা সিঙ্গুরে। অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্ব মাতিয়ে ব্যান্ডেলের বাড়িতে অভিজিৎ। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।